এই লিস্টটা তো আপনাদেরই। ব্রাত্য বসু আপনার নির্দেশিত এই লিস্টটা বার হয়েছে। তাহলে এই লিস্টের মধ্যে এই দুটো কেন ২০১৬ সালে একজন দু জায়গায় চাকরি করছে বলতে পারবেন? কিছুদিন পরে তো বলবেন প্রিন্টিং মিস্টেক। তাহলে এরা যারা ফেল করেছে, যোগ্য শিক্ষক এরা যারা ফেল করেছে এই যে পরীক্ষায়, তাদের কিভাবে প্রবেশ করাবে? কোটি টাকার প্রশ্ন। এর যে আইন উনি বিকাশ দাকে বলছে, আপনাদের আইনজীবীরা কি ইংরাজি পড়ে বুঝতে পারে না নাকি? কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সে যে কোনো ধরনের পিএইচ হোক যাই হোক টেন্টেড হলে সে বুঝতে পারবে না। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে কে শান্তির শয়তান, আমার কথা নয়, সুপ্রিম কোর্ট বলেছে। সুপার শুনানি হতে চলেছে এই স্থলে, সুপার শুনানি করিয়ে দেবেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, কারণ সুপ্রিম কোর্টের বলে উনি বলিয়ান হয়ে আছে। একেবারে একদিকে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি প্রেস কনফারেন্স করে জানাচ্ছেন যে স্বচ্ছতার তালিকা বেরিয়েছে, অন্যদিকে যে তালিকা দেখতে পাচ্ছি সেই তালিকা একদিকে যেমন সম্পূর্ণ তালিকাও নেয়, অন্যদিকে একাধিক নাম দেখতে পাচ্ছি যারা একেবারে ডবল নাম রয়েছে, বাবার নামও ডবল রয়েছে। কি বলবেন? দেখুন, ব্রাত্য বসু যা বলছেন সেটা বানিয়ে বলছেন। ওনার কথার মধ্যে কোনো রকমের আইনত কোনো কিছু নেই। একটা চাপিয়ে দেবার মানসিকতা ব্রাত্য বসুর মধ্যে ইদানিংকালে আমি দেখতে পাচ্ছি। আমি ব্রাত্য বসুকে প্রশ্ন করছি আপনার চ্যানেলের মাধ্যমে, যদি স্বচ্ছভাবে আপনি করে থাকেন তাহলে এই যে বেশ কিছু তারা ওখানে গেল টেন্টেড ক্যান্ডিডেট, তাদের বাতিল করলেন কেন? নিজেরাই তাদের ফর্ম ফিল আপ করালেন, পাস করালেন, আবার তাদেরকে বাতিল করালেন কেন? নিজেরাই বাতিল করালেন। তার মানে যেই ধরা পড়বে তখন আপনি বলবে ঠিক আছে ওর বাতিল করে দিয়েছি, আর ধরা না পড়লে তখন বলবেন আপনি স্বচ্ছ লিস্ট দিয়েছে বলছে তো অযোগ্যদের। আমি আপনার বলছি ২৮ এবং ২৯ নম্বরে, মানে প্রথম পাতা ২৮ এবং ২৯ নম্বরে অদ্বৈত দণ্ডপাঠ ২০১৬ থেকে চাকরি করে আসছে ম্যাথমেটিক্স নবম দশমে, আবার চাকরি করে আসছে নবম ম্যাথমেটিক্স অনার্স, মানে একাদশ দ্বাদশে। কি করে? বাবার নাম এক, হরেকৃষ্ণ দণ্ডপাঠ, ডেট অফ বার্থ দুজন একই জন ক্যান্ডিডেট, সে দুটো ক্লাসে মানে স্কুলে প্রথম দিন পড়িয়ে আসছে, আরেকটা চোখে পড়েছে পেজ নম্বর 49-এ ১৬৪, ১৬42, ১৬43, সুপর্ণা সিনহা জিওগ্রাফি নবম দশম, জিওগ্রাফি একাদশ দ্বাদশে, বাবার নাম একই। তাহলে এই লিস্টটা উনি কি করে বলেন যে এই লিস্টটা আমার নয়? তো এই লিস্টটা তো আপনাদেরই। ব্রাত্য বসু আপনার নির্দেশিত এই লিস্টটা বার হয়েছে। তাহলে এই লিস্টের মধ্যে এই দুটো কেন ২০১৬ সালে একজন দু জায়গায় চাকরি করছে বলতে পারবেন? কিছুদিন পরে তো বলবেন প্রিন্টিং মিস্টেক। তাহলে ১৮০৬ জন কি করে হলো বলুন তো এই লিস্টে? দুজন তো বাদ যাচ্ছে, তাহলে ৬ জন কি করে হলো? এর ভিতরেও প্রচুর ঘাবলাবাজি আছে। ব্রাত্য বসু আপনি কি এইটা জবাব দেবেন দয়া করে? এবং আমি আপনার চ্যানেলে বলছি, উনি আমার সঙ্গে ওপেন চ্যালেঞ্জ করুক, সামনে মানুষ থাকবে। হ্যাঁ, ওনাকে কতটা অপমানজনকভাবে উনি স্টেজ ছেড়ে চলে যায় সেটা শুধু পাবলিক দেখবে। মাননীয় অমৃতা সিনহা যেটা চেয়ে পাঠিয়েছে, এবারে দিক না, কাছা খুলে যাবে। যে নবম দশম একাদশ দ্বাদশের এক্সপায়ারি অফ প্যানেল, হ্যাঁ, ১৭/১২/১৯ হচ্ছে একাদশ দ্বাদশ প্যানেল শেষ হয়েছে, আর নবম দশমের শেষ হয়েছে ১৯/১২/১৯। এই এক্সপায়ারি অফ প্যানেলের পরে হিসেব অনুযায়ী বলছে 369 এখনো হচ্ছে ঘাপটি মেরে বসে আছে, তারা অযোগ্য, তারা ঘাপটি মেরে বসে আছে। এরপরে আরো তিন চারটে কাউন্সিলিং হয়ে তাদের নিয়োগ হয়েছে। কেউ পিছন থেকে জাম দিয়ে সামনের দিকে চলেছে, র্যাঙ্ক জাম করে এসছে। ৩৬৯ জনের নাম কোথায়? সেইটা তো আমি প্রশ্ন করছি। ৩৬৯ জনের নাম আপনার দিতে হবে। এটা আপনারা তখন যেটা বলেছেন আর এখন যেটা বলছে সেইটার সঙ্গে এটা ফারাক তো, এটা আমার কথা নয়। এবারে সিবিআই এর হলে এখনো আরো প্রায় ২০০০, সিবিআই এর যদি হিসেব ধরি আরো ২০০০, কিন্তু এটা তো ওদের হিসেব, আমি তো এটা বাড়িয়ে বলছি না, ওটা ওদের হিসেব। তাহলে এটা কি করে আগে এই লিস্টটা জমা দিক, আর ওই ওএমআরসির সবল জমা দিতে বলেছে। ওএমআরসির জমা দিলে আরো কেলেঙ্কারি আপনি দেখবেন।
ওএমআর শিট তো নেই। 2025-এ যারা পরীক্ষা দিয়েছে, অমৃতা সিনহা 10 ডিসেম্বরের মধ্যে ওদের ওএমআর শিট আপলোড করতে বলেছে। আরও খবর ওর ভিতরে আপনারা দেখবেন যে সেখানে কে দুরকম কালি বা মুখ কালি দিয়ে সে ওরকম করেছে, হতে পারে। এবং সেটা CFSL সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে টেস্ট করলে বোঝা যাবে এটা কখন করেছে। আরেকটা টেকনিক্যাল দিক আমি বলছি যেটা অনেকে জানে না, তখন যে ওএমআর শিটের নাম্বার ছিল সেটা কিন্তু অ্যাটেন্ডেন্স শিটে লেখা আছে। আর এখন যদি সেটা বাদ দিয়ে অন্য জায়গায় এরকম গোল করে দেয় সব কিছু এক দিয়ে, তাহলে এই যে ওএমআর শিটের নম্বর এটা মিসম্যাচ করবে। এটা আমি বলে দিচ্ছি টেকনিক্যাল দিকটা। তাহলে এখানেও চ্যালেঞ্জ করলে ধরা পড়বে যে সুতরাং সুপ্রিম কোর্ট অনেক কিছু অবজারভেশনে বলেছিল, কিন্তু রায়ে কিচ্ছু বলেনি। রায়ে বলেছে যে হাইকোর্ট এটা যেন সুন্দর সুষ্ঠুভাবে বিচার করে দেয় এবং যে যারা যোগ্য তারা যেন সঠিকভাবে সম্মানটা পায়। কিন্তু আমার এখানে প্রশ্ন, পরীক্ষা তো নিয়েছে, এডুকেশন, পল সায়েন্স, ফিলোসফি, ম্যাথ অনার্সে, কম্পিউটার সায়েন্স, তারপরে সংস্কৃত, তারপরে কমার্সে, এটা শুধু তো এতে আছেন একাদশ দ্বাদশ আছে, 9-10 নেই। তাহলে এরা যারা ফেল করেছে, যোগ্য শিক্ষক এরা যারা ফেল করেছে এই যে পরীক্ষায়, তাদের কিভাবে প্রবেশ করাবে? কোটি টাকার প্রশ্ন। তাদের কিভাবে প্রবেশ করাবে? এইটাই তো প্রবেশ করাবে। এইটা তো অমৃতা সিনহা তো বলবেন না যে ওরা যে ফেল করেছে কিন্তু ওরা যোগ্য ছিল, তাহলে ওরা ওর ভিতরে প্রবেশ করুক। কোনোদিন কোনো বিচারপতি বলতে পারেন না। আরেকটা কথা, ওনাদের যে আইন, উনি বিকাশদাকে বলছে আপনাদের আইনজীবীরা কি ইংরাজি পড়ে বুঝতে পারে না নাকি? কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সে যে কোনো ধরনের পিএইচ হোক যাই হোক, টেন্টেড হলে সে বুঝতে পারবে না, তা পড়ে বুঝতে পারে না। সেই টেন্টেডটা পরীক্ষায় বসেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অমৃতা সিনহার কাছে গিয়ে কি বললো, হুজুর যে যদি আপনি যখন বলছেন তাহলে আমি বাধ্য। এবং এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে কে শান্তির শয়তান, আমার কথা নয়, সুপ্রিম কোর্ট বলেছে শান্তির শয়তান। এবং পরিষ্কার ওখানে বলেছে যে কথাবার্তা শুনে যা মনে হচ্ছে তাতে সদিচ্ছা স্কুল সার্ভিস কমিশনের নেই। সুপ্রিম কোর্ট এটা অবজারভেশনে বলেছে, রায় এত বলেনি। তাহলে অমৃতা সিনহা তো আজকের খেল দেখাবে, মানে সঠিকভাবে তিনি। এবং সুপার সুনামি এতদিন শুনেছেন সমুদ্রে হয়, এই পশ্চিমবঙ্গে এবার সুপার সুনামি হতে চলেছে। এই স্থলে সুপার সুনামি করিয়ে দেবেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। কারণ সুপ্রিম কোর্টের বলে উনি বলিয়ান হয়ে আছে যে কোনোভাবেই কিন্তু উনি ছেড়ে দেবেন না। তবে ফ্রেশারদের কি হবে? ফ্রেশার্সদের পরীক্ষা এবং যারা পুরনো প্যানেল 2016 প্যানেল তাদের পরীক্ষা একসাথে তো কোথাও নিতে বলেনি, এটা সুপ্রিম কোর্টও বলছে একেবারে। এর আগে যে শুনানি সেখানে হয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে। তাহলে এখন কি করবে এরা? মানে ওর কিছু করবে না স্কুল সার্ভিস কমিশন। এই মাননীয় অমৃতা সিনহা সঠিক বিচার করবেন, যেটা বিচার করবেন সেটা মেনে নিতে হবে। উনি একটা বলতে পারেন, ফ্রেশারদের তুমি আলাদা করে ফের পরীক্ষা নাও, আর ওদের ফের আলাদা করে তুমি পরীক্ষা নাও, আবারও পরীক্ষা হতে পারে। কারণ এইটা সম্ভাবনা। কারণ এই পরীক্ষার মধ্যে কিভাবে মানে 2016 সালে তাদের বাঁচবে, আপনি বলুন, তাদের কিভাবে বাঁচবে? তারা অনেকে তো চাকরি পায়নি অলরেডি, যে সাবজেক্টগুলো আমি একটু আগে বললাম তারা পায়নি। তাহলে তাদেরকে কিভাবে ওর ভিতরে প্রবেশ করাবে? এই যে নিজেরা এত কিছু করেছে কি জন্য জানেন তো? শুধু অযোগ্যদের, চোর ডাকাতদের রাখার জন্য, আর অন্য কোনো কারণে নয়। 10 নম্বর বাড়িয়েছে, এই করেছে, 10 নম্বর বাড়িয়েছে, সেটা হচ্ছে কি যোগ্যদের সঙ্গে ফাইট হোক, যোগ্যদের কোনো অসুবিধা নেই। তাহলে অযোগ্য, তাহলে এই ফ্রেশারদের এর ভিতরে নিয়ে যাওয়ার কারণটা কি? যেটা সুপ্রিম কোর্ট বলেছে, আমার আপনার কথা নয়। এবারে অমৃতা সিনহা কিন্তু সেটাই এবারে দেখবেন, আজ থেকে দেখবেন, এবং এটার খুব দ্রুত কিন্তু এটা রায় বার হতে চলেছে। রায় কি হতে পারে আপনার কি মনে হয়? আমার দুটো জিনিস হতে পারে। দেখুন, বিচারপতি রায় দেবে, আমরা একটা ধারণা করতে পারি। এক, ফ্রেশারদের আলাদা একটা পরীক্ষা তুমি করে নাও, কারণ ফ্রেশাররা সত্যি অবহেলিত হয়েছে। এদিকে ওখানে যে ফ্রেশারদের বাদ দিয়ে যে প্যানেলটা তৈরি করবে, সে প্যানেলের মধ্যে বিস্তর বিতর্ক রয়ে যাবে। তাহলে বলবে ফের একটা পরীক্ষা নিয়ে যা। এবং পরিষ্কার বলে যে তুমি এই যে 60 নম্বরের পরীক্ষা কোথায় পেয়েছো? 55 নম্বরে তো হয়েছিল, তাহলে ওরা 60 নম্বরের দিল কেন? তাহলে 55 নম্বরে ওদের নিয়ে নাও।
আর এদের তুমি 100, 150, 200 যা খুশি তাই নিয়ে নাও ফ্রেশারদের, তাহলে যা, কারোর দুঃখ থাকলো না। অমৃতা সিনহা আইন মেপে এটা করলেও করতে পারেন, কিন্তু এই যে প্যানেল আফগানে যে ইন্টারভিউ হচ্ছে, এই ইন্টারভিউয়ের কোনো বৈধতা নেই, যেখানে ওখান থেকে এখানে ফেরত পাঠিয়ে দিয়েছে। সুতরাং তিনি অনেক কিছু দেখেছেন বলে ফেরত পাঠিয়ে দিয়েছেন, তাহলে এখন যে ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউয়ের কোনো বৈধতা নেই। এই নিয়োগ জোর করে করলে সরকার আবার কিন্তু দারুণভাবে হচ্ছে কি পেনাল্টি খাবে অমৃতা সিনহার কাছে। স্যার একেবারেই শেষ একটি প্রশ্ন, এই যে বারংবার হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, এসএসসি ধাক্কা খাচ্ছে, রাজ্য ধাক্কা খাচ্ছে, বারবার এই পরীক্ষা পদ্ধতি চ্যালেঞ্জ হচ্ছে, কবে হবে রাজ্যে নিয়োগ? সামনেই তো 26-এর নির্বাচন। দেখুন, এই করে করে যতটুকু আমি মনে করি, এই করে করে 2026-এর ইলেকশনটা আমি পার করে দেবো। 26-এর ইলেকশন যেই পার করে দিলাম, যা আমি জিতে আসলাম, তাহলে আমার নিয়োগের দিকে আর কোনো ব্যাপারই নেই। যে 2016 থেকে একবার নিয়োগ করার মানসিকতা নেই যার, সে 26-এ জিতে আসলে আবার নিয়োগ করবে, এটা কোনোদিনই সম্ভব নয়। যে সুতরাং যেন তেন প্রকারে একে সারের জ্বালায় চলে গেছে মমতা ব্যানার্জি। মুসলমান ভোট হাতছাড়া হচ্ছে, সেই জন্য মতুয়া ভোটের দিকে চলে যাচ্ছে, মানে দিশেহারা হয়ে যাচ্ছে। এদিকে মসজিদের জমি কেড়ে নিয়ে, ভাঙড়ের মসজিদের জমি করে নিয়ে হিডকোকে দিচ্ছে, এদিকে দুর্গাঙ্গন তৈরি করার জন্য 262 কোটি টাকা মজুত করেছে। এদিকে আনএডেড মাদ্রাসা, যেটা উনি বলেছেন আমি করে দেবো 10,000, তাদের করে দিয়েছে, তারা কিন্তু মাইনে পায় না, তারা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেটা তো জানেন। তাহলে তারা মাইনে পাচ্ছে না, আপনি ধর্ম রাজনীতি সবগুলো চটকে দিচ্ছে একসঙ্গে, শুধু 2026-এ আমি একবার জিতে আসি, এছাড়া অন্য কোনো ওনার মোটিভ নেই। কিন্তু বারংবার যে অভিযোগ উঠছে আইনজীবীদের জন্য হচ্ছে, ব্রাত্য বসু বলছেন যে কিছু কিছু লোক চাকরি দিতে চায় না। দেখুন, আপনারা চাকরি দিতে কতটা আইন মেনে কাজ করছেন মাননীয় ব্রাত্য বসু, আপনি একবার বলবেন? কল্যাণ ব্যানার্জি তো কোর্টে দাঁড়িয়ে বলছেন যে আমি আইন মেনে করছি সব। আইন মেনে করছি, আইন মেনে যদি করে থাকেন তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে তো খুব গলা ফাটাচ্ছিলেন, তাহলে সুপ্রিম কোর্ট আপনাদেরটা নাকচ করে দিয়ে এখানে পাঠালো কেন, হাইকোর্টে পাঠালো কেন? অর্থাৎ যার কোনো হচ্ছে কি বেস নেই, যে রুলস রেগুলেশন মেনে কোনো কিছু করে না, তার পক্ষে কোনোদিনই এটা সম্ভব নয় যে এই প্যানেল টিকিয়ে রাখার। ব্রাত্য বসু বলার দরকার তাই বলছে, ওনার নিজের তো কোনো পার্সোনালিটি নেই, উপর থেকে যা বলে উনি তাই বলছেন, এটা একদম পরিষ্কার কথা। এইটা দেখিয়ে আমি কি বললাম, দু জায়গায় দুজন ডবল ডবল হলো কেন, ব্রাত্য বসু এটা জবাব দেবেন নাকি বলবেন প্রিন্টিং মিস্টেক? প্রিন্টিং মিস্টেক, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একবার ওখানে তো বলেছে প্রিন্টিং মিস্টেক, বানানো ভুল আছে, হ্যাঁ, নামের প্রিন্টিং মিস্টেক। তাহলে একটা সিরিয়াস তাদের কর্মজীবনে তারা যাচ্ছে, তার প্রিন্টিং মিস্টেক মানে। এবং আপনারা নিজেরাই তর্কাতর্কি শুরু করেছিলেন, সুপ্রিম কোর্টে হিয়ারিংটা দেখেছিলাম, স্কুল সার্ভিস কমিশন বলেছে আমি এতজনের তোমার রেকমেন্ডেশন পাঠাইনি মধ্যশিক্ষা পর্ষদকে, মধ্যশিক্ষা পর্ষদ বলে আপনারা পাঠিয়েছিলেন তাই আমি দিয়েছি। অর্থাৎ কেউ এখান থেকে গিয়ে মধ্যশিক্ষা পর্ষদে গিয়ে লাইন করে তারা চাকরিটা পেয়েছে, এদিকে এদের কাছে তার ডকুমেন্টস নেই। তাহলে একটা ছোট্ট এই কটা 54 পাতার বার করেছে অযোগ্যদের লিস্ট, এখনো বাকি আছে, অমৃতা সিনহার ঠেলা খেলেই সেটা বার করবে। এখানে দুটো জলজান্ত ভুল, আর কি বলবো, সাধারণ মানুষ। ব্রাত্য বসুকে এই দুটো আমি দেখিয়ে বলছি, এই দুটো কেন হলো জবাব দেবেন মাননীয় ব্রাত্য বসু? এই যে দুটো আমি দেখালাম, এই দুটো একই নাম কেন হলো, তার জবাব দিতে পারবেন আপনি? দিতে পারবেন না।